অনিতা, রাজু, জিনিস ভেতরে নিয়ে এসো। সরি ভাই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার উপর চেঁচিয়ে নাও, কিন্তু প্লিজ এরকম চুপ করে বসে থেকো না। আচ্ছা ঠিক আছে, চলো আমি হোটেল থেকে খাবার অর্ডার করছি। তাওয়া পোলাও খাবে তো? অনিতা তুমি সকাল থেকে কিছু খাওনি, আমার একটা খাবার উপরে দেখিও না। আর কোনো রাস্তা আছে আমার কাছে? সবসময় এই একই জিনিস করো, প্রথমে ভুল করো তারপর সরি বলে নাটক। এক্সকিউজ মি, আমি একজন বিজনেসম্যান, আর টাকা রোজগার করার জন্য পরিশ্রম করতে হয়, আর সময়ও দিতে হয়। আচ্ছা, তো পুরো সময়টা বিজনেসকেই দিতে হয়, আর আমাকে দেওয়ার জন্য একটুও সময় নেই তোমার কাছে। যদি এরকমই করার ছিল তাহলে কি দরকার ছিল আমায় দুবাই নিয়ে যাওয়ার? আমি তো বাড়িতেই ঠিক ছিলাম। আরে অদ্ভুত ব্যাপার, তুমিই তো জেদ করেছিলে যে তুমি দুবাই যেতে চাও। নিয়ে গেলেও সমস্যা, না নিয়ে গেলেও সমস্যা। সাথে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম সুভাষ। তুমি আমাকে বলো, এই পুরো ট্রিপটায় কতক্ষণ সময় একসঙ্গে ছিলাম? ব্রেকফাস্ট টেবিলে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি, আর তুমি ফোনে তোমার সেক্রেটারির সাথে কথা বলো। তুমিও তো শপিং করার জন্য ব্যস্ত থাকতে। কত সোনা কিনেছো তুমি? আচ্ছা, তো বলো আমাকে কতটা সোনা কিনেছি আমি? আমি আমি কোথায় যাই, কতটা শপিং করি, তোমার কোনো দরকার আছে তা দিয়ে? পুরো 11 লাখ টাকার সোনা কিনেছো তুমি, সব জানি আমি। আমি সোনার খাঁচায় থাকতে চাই না সুভাষ। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গ আর সময়ও চায়, আর এরকমটাই যদি চলতে থাকে তাহলে আমি বলে দিলাম আমাদের বিয়ে মোটেই টিকবে না। এর তো প্রত্যেক দিনের এই একই ব্যাপার। সব সময় এই একই নাটক করে সুভাষ। প্রথমে ভুল করে আর তারপরে সরি বলে। আমি এই রোজকার ঝগড়ায় পুরো আপনারা দুজনে কখন জানতে পারলেন যে ডলি দেবীর মৃত্যু হয়েছে? স্যার ঘন্টাখানেক আগে আমরা দুবাই থেকে ল্যান্ড করে সোজা মুম্বাই বাড়িতে এসেছি। অনিতা গয়না রাখার জন্য যেই সিন্দুক খুলেছে তখনই না ওর মধ্যে গয়না ছিল, না আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো, ওতে তো শুধু ডলি দেবীর লাশ ছিল। আচ্ছা, কতদিনের জন্য আপনারা দুবাইতে ছিলেন? 1 সপ্তাহের জন্য স্যার। 1 সপ্তাহের জন্য আপনারা দুবাইতে ছিলেন। আপনাদের সেক্রেটারি এখানে বাড়িতে কি করছিল? আপনাদের দুজনের অনুপস্থিতিতে আপনার সেক্রেটারি দরজা খুলে বাড়ির মধ্যে ঢুকলো, হ্যাঁ, আপনাদের বেডরুমেও ঢুকলো, আপনাদের সিন্দুকটা খুললো, আর নিজে সিন্দুকের মধ্যে আটকে রাখলো। ওকে সুইসাইড করতে চাইছিল? স্যার আমরা সত্যিই জানি না এখানে কি হয়েছে। লাস্ট 1 উইক ধরে তো সুভাষ আমার সঙ্গে ছিল, আর এর মধ্যে তো ডলির সাথে ফোনে কথাও হয়েছে অনেকবার। আপনি চাইলে ওর ফোন রেকর্ড চেক করতে পারেন। না ফোন কেন? স্যার আমাদের পাসপোর্টটা দেখে নিন না স্যার, আমরা মিথ্যে বলছি না স্যার। আচ্ছা, শেষবার কখন কথা হয়েছিল আপনার ডলির সাথে? কাল রাত প্রায় 9টার সময় ফোন করেছিল। বিরার হাউজিং কমপ্লেক্সে ইলেকট্রিক মিটার লাগানোর জন্য ওর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি বললাম ওই ডকুমেন্টসগুলো সিন্ধুকে আছে, আমি মুম্বাই ফিরে এসে ওকে দেবো। তার মানে দাঁড়াচ্ছে আপনাদের বাড়ির চাবি ডলির কাছে ছিল না? না স্যার, কখনোই না। তাহলে আপনাদের বাড়ির ডুপ্লিকেট চাবি ডলির কাছে এলো কি করে? স্যার হতে পারে ডলি নিজের সাথীর সাথে চুরি করার জন্য বাড়িতে ঢুকেছিল, আর ওর সাথী ওকে ঠকিয়েছে, সমস্ত জিনিস নিয়ে নিজে পালিয়ে গেছে। স্যার প্লিজ যে কোনো ভাবেই আপনি আমার গয়নাগুলো খুঁজে দিন। ওগুলোর মধ্যে আমাদের পারিবারিক হীরের হারটাও আছে, আর ওটা ভীষণ দামি। ওটাতে বেগুনি রঙের হিরে লাগানো আছে। প্লিজ স্যার। বংশানুক্রমিক হার? হ্যাঁ, ওদের ফ্যামিলিতে এই ট্রেডিশনটা বহুদিন ধরে চলে আসছে যে হারটা নতুন বউকে দেওয়া হয়। স্মাইলি বল। মন্টি? মন্টি মানে ওই কুখ্যাত জুয়েল থিফ? হ্যাঁ নিখিল, ওই গয়নার চোর, যার পেছনে দেশের সব পুলিশরা লেগে রয়েছে, কিন্তু প্রতিবারই চোখে ধুলো দিয়ে পালায়। আর সব থেকে বড় ব্যাপার এটা যে আজ পর্যন্ত কেউ ওকে দেখেনি। স্যার। হ্যাঁ রজত? এই স্মাইলি বলটা পাওয়া গেছে সিন্দুক থেকে। স্মাইলি মানে সবকিছু মন্টি করছে নাকি? হতে পারে স্যার। দয়া,
হ্যাঁ ডক্টর, এক মিনিট। দাই ডলির চোখের মধ্যে যে এই লাল রঙের দাগটা দেখা যাচ্ছে না, এইটা অক্সিজেন কম হওয়ার কারণে হয়েছে। শ্বাস বন্ধ হয়ে গেছিল এর, সেই কারণে মৃত্যু হয়েছে। তার মানে কেউ ওকে গলা টিপে মেরে দিয়েছিল আর তারপরে সিন্ধুকে ঢুকিয়ে দেয়। না রজত, যে সময় ডলিকে এর মধ্যে বন্ধ করা হয়েছিল তখন বেঁচে ছিল, দম বন্ধ হওয়ার কারণে মারা গেছে। জীবন্ত মানুষকে আটকে দেওয়া হয়েছিল। আর এর তিনটে কারণ আছে। একটা তো এর দরজার ভেতর দিকটা একটুখানি তুবড়ে আছে, এমন মনে হচ্ছে যে কেউ ঘুষি মেরে এই দরজাটা খোলার চেষ্টা করেছিল। দ্বিতীয়টা, এই দরজার পেছন দিকটায় আঁচড়ানোর চিহ্ন আছে, কেউ ছটফট করবার সময় এই আঁচড়গুলো পড়েছে। আর তৃতীয়টা, এই দরজার রংটা দেখছো, এইরকমই রং, এই দেখো ডলির নখের ওপর লেগে আছে। বেচারা কত চেষ্টা করেছিল সিন্ধুক থেকে বেরোতে, কিন্তু যখন সফল হয়নি তখন দম বন্ধ হয়ে মারা হ্যাঁ যায়। রজত, সিন্ধুকের সমস্ত মালপত্র বাইরে বের করে নিয়েছিল আর ডলিকে সেই খালি সিন্ধুকের মধ্যে ভরে দিয়েছিল। আর এই সবই করেছে এই স্মাইলি বল রেখে যাওয়া মন্টি নিজে। আমার মেয়ে, কে মেরেছে আমার মেয়েকে স্যার? আমার বার্ধক্যের অবলম্বনকে কে কেড়ে নিল? আপনি শান্ত হয়ে যান প্লিজ। আমরা আপনার দুঃখ বুঝতে পারছি, আমরা অনুসন্ধান চালাচ্ছি। ডলির অপরাধীদের আমরা কিছুতেই ছাড়ব না। এটা সঠিক সময় নয় আপনাকে কিছু জিজ্ঞাসা করার, কিন্তু এই বাড়িতে কি আপনারা বহু বছর ধরে আছেন? না স্যার, আমরা একটা ছোট্ট বাড়িতে থাকতাম। 1 বছর আগে ডলি পরিশ্রমের টাকা দিয়ে এই বাড়িটা কেনে, খুব ভালোবেসে সাজিয়েছিল। কিন্তু কি লাভ বলুন, ডলি তো আর নেই। ডলি এই বাড়িটা কিনেছিল? ক্ষমা করবেন, ডলির মাইনে তো 25,000 টাকা ছিল। এই অল্প বেতনে এই বাড়ি কেনা, এত জিনিস। ও তো প্রতি মাসে বোনাস পেত স্যার। প্রতি মাসে বোনাস? ওর কাজকর্ম দেখে ওর বস ভীষণ খুশি ছিলেন। ও প্রতি মাসে ক্যাশ বোনাস পেত 5 লাখ টাকা। 5 লাখ টাকা মাসে? হ্যাঁ স্যার, ও 2 দিন আগেই এই মাসের বোনাসটা পেয়েছিল, 5 লাখ টাকা। ওই টাকা কোথায়? ডলির ঘরে রাখা আছে স্যার। আমরা দেখতে পারি? আগে হ্যাঁ, আমি নিয়ে আসছি। স্যার, এই ডলি যতই পরিশ্রম করুক না কেন, কিন্তু 5 লাখ টাকা কেউ কাউকে কেন দেবে প্রতি মাসে, সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো অবাক হচ্ছি। মাইনে 25,000 আর বোনাস 5 লাখ টাকা। ডলির বস সুভাষবাবুর সাথে দেখা করতেই হবে। বাপরে, একটা চোর আজ পর্যন্ত এতগুলো চুরি করার পরেও আজ পর্যন্ত আইনের হাতে ধরাই পড়লো না। এই মন্টির কেস রেকর্ড দেখে মনে হচ্ছে ও জন্মানোর পর থেকেই যেন চুরি করা শুরু করেছে। বাপ রে বাপ, এতগুলো ফাইল সব মন্টির? মনে হচ্ছে ওর পুরো ফ্যামিলির ইতিহাস তোমরা খুঁজে বের করেছো। হ্যাঁ স্যার, আর ইতিহাসটাও দারুণ রোমাঞ্চকর। 100টার উপরে কেস করা হয়েছে ওর নামে। স্যার, স্মাইলি বল ছাড়া ওর বিরুদ্ধে না কোনো প্রমাণ পাওয়া গেছে, নাই বা কোনো সাক্ষী। এতগুলো কেস হওয়া সত্ত্বেও একটাও ফাইলে ওর একটাও ছবি নেই স্যার। সেটাই তো আশ্চর্যের কথা, যে এই 100টারও বেশি চুরি করার পরেও ওকে কেউ দেখেনি, এমনকি ও দেখতে কেমন তাও জানে না। সেটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ফাইলগুলো থেকে কিছু জেনেছো বা পেয়েছো। ওর সঙ্গী সাথী কারা, ও কোন শহরে থাকে বা কোন শহরে এই সমস্ত কাজ করে? না স্যার, কিচ্ছু না স্যার, ও নিজেই অপারেট করে। ওর কোনো সঙ্গীও নেই, ওর কোনো গ্যাংও নেই। আর চুরি করা গয়নাগুলো ও কাকে আর কোথায় বেচে এটাও কেউ জানে না। খুব ধূর্ত স্যার। ধূর্ত? আসলে এখনো পর্যন্ত ওর আমাদের সঙ্গে দেখা হয়নি তো। এবার ও জানতে পারবে। সচিন, সব অপরাধীরই কোনো না কোনো দুর্বলতা থাকে, শুধু ওর দুর্বলতাটা খুঁজে বের করো,
তাহলে অপরাধীটাকেও পেয়ে যাব। স্যার, একজন ইন্সপেক্টর বর্ধন আছে যে 2 বছর ধরে মন্টিকে ধরার জন্য পড়ে আছে। আর মন্টির বেশিরভাগ কেসেরই তদন্ত উনিই করেছেন। ইন্সপেক্টর বর্ধন? ইন্সপেক্টর বর্ধন, এসিপি প্রদ্যুমান বলছি। এবার তো এই টেন্ডারটা আমিই পাবো। এর থেকে সস্তা আর কোনো কোম্পানি দিতেই পারবে না। আপনারা? ডলি মার্ডার কেসের ব্যাপারে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করার ছিল। আগে আমার যতটুকু জানা আমি তো আগেই বলেছি আপনাদের। কিন্তু আপনি আমাদেরকে এটা কেন বলেননি যে প্রত্যেক মাসে বোনাস বাবদ আপনি ডলিকে 5 লাখ টাকা দিতেন? এই দয়া কিসের কারণে? 5 লাখ টাকা প্রতি মাসে? আগে হ্যাঁ, আর এই টাকা আমরা ডলির বাড়ির থেকে পেয়েছি। ও একজন কনস্ট্রাকশন কোম্পানির সেক্রেটারি হওয়া সত্ত্বেও ওর বাড়িটা বেশ এলাহি আর জীবনটাও বেশ রাজকীয়ভাবে কাটাতো। মিস্টার সুভাষ, সত্যি কথা বলবেন, ডলি কি আপনাকে কোনো বিষয় নিয়ে ব্ল্যাকমেল করছিল? আপনাদের দুজনের কি অ্যাফেয়ার চলছিল, নাকি ওর মুখ বন্ধ করার জন্য আপনি ওকে খুন করলেন? না না না, ভুল হচ্ছে কোথাও। আমার ডলির সঙ্গে কোনো ব্যাপার ছিল না। আর ওই 5 লাখ টাকার ব্যাপারটা তো জানি না। স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এরকম সহজ সরল কথা এর আগেও বহু অপরাধীর মুখে আমরা শুনেছি। ফ্রেডি, একটা কথা বলো, মিস্টার সুভাষ ছুটি কাটাতে বাইরে গিয়েছিলেন, আর যখন উনি ফেরত এলেন তখন ওনার সিন্দুকের ভেতর থেকে ডলির লাশ পাওয়া গেল, আর ডলির বাড়ি থেকে আমরা 5 লাখ টাকা পেলাম। তো কি মনে হচ্ছে তোমার? ফ্রেডির অভিজ্ঞতা তো এটাই বলছে যে ইনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন। যেটা আসল সেটা দেখা যাচ্ছে না, আর যেটা দেখা যাচ্ছে সেটা আসল না না, আমি কিছু লুকাচ্ছি না। আমি যখন কোনো ভুল করিনি তাহলে ভয় পাবো কেন? আপনারা চাইলে আমার কোম্পানি আর আমার ব্যাংক ডিটেলস চেক করতে পারেন। আমি ডলিকে শুধু স্যালারি দিতাম প্রতি মাসে, আর কিচ্ছু না। ঠিক আছে মিস্টার সুভাষ, আপনাকে আবার বিরক্ত করব আমরা। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করো। আজকে আমার একটা খুব জরুরি কাজ আছে। আরে ও দিদি বৌদি মনিরা, তাজা সবজি নিয়ে যাও, সবজি নিয়ে যাও, বেগুন নিয়ে যাও, তাজা আলু কপি নিয়ে যাও। স্যার, সবজি লাগবে নাকি? গাজর লাগবে স্যার? না। মূলো মূলো? আরে বললাম না চাই না, যাও। মন্টিকেও লাগবে না? ইন্সপেক্টর বর্ধন। আরে স্যার, আপনি তো জানেন যে আমাদের ব্যবসায় নাম নিতে নেই। ভাই বলে ডাকুন, ভাই। আচ্ছা বেশ ভাই, আপনার এই টমেটো দিয়ে আমি কি করব? মন্টিকে কোথায় পাবো? আরে 2 বছর ধরে তো মন্টিকে আমি নিজেই খুঁজছি। 2 বছর হয়ে গেছে, তাও আপনি খুঁজে পাননি? আরে মন্টির মতো চোরকে ধরা টমেটো বেচার মতো কোনো কাজ নয়। গত 2 বছর ধরে ছদ্মবেশ ধরেও কোনো লাভ হয়নি। স্যার, আমার খোঁজর একটা খবর দিয়েছে। সামনে ওই যে বাংলোটা দেখছেন, লন্ডন থেকে একটা ফ্যামিলি এসছে। লন্ডন থেকে অনেক গয়না নিয়ে এসছে সঙ্গে করে, অনেক গয়না। যেখানে দামি গয়না আছে সেখানে তো মন্টি পায়ের ধুলো দিতে নিশ্চয়ই আসবে। ঠিক ঠিক বলেছেন স্যার। এসিপি স্যার বলছিলেন যে মন্টিকে ধরার ব্যাপারে তুমি আমাদের সাহায্য করতে পারো। অনেক খোঁজ খবর রাখো তুমি ওর ব্যাপারে, অনেক ফাইলও রেডি করেছো। হ্যাঁ স্যার, আপনি বললে এই সবজি আর ফাইল সব নিয়ে অফিসে চলে যাচ্ছি। হ্যাঁ, তবে তার আগে এখানে কাউকে পাহারায় রেখে তারপরে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি এসে ব্যুরোতে দেখা করো। হ্যাঁ স্যার, চললাম। হ্যাঁ। আমাকে এখানে কেন ডেকেছেন? কোনো জরুরি কথা? খুব জরুরি কথা। সিআইডি আমার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। সিআইডি? কিন্তু কেন? ওই বিশ্বাসঘাতক ডলির জন্য। আমি তো আগেই সন্দেহ করেছিলাম ওকে।
অপয়া ছিল, অপয়া। যখন বেঁচে ছিল তখন ওর জন্য আমার বিজনেসে লোকসান হয়েছিল, আর মরার পরও আমার এত বড় ক্ষতি করে দিয়ে গেল। আপনি শান্ত হয়ে যান আরে কি করে সুভাষবাবু। শান্ত হয়ে যাব? ওর গলাটা নিজের হাতে যদি আমি টিপে দিতাম না, তাহলেই সবচেয়ে ভালো হতো। সিআইডি আমাকেই সন্দেহ করছে। কিন্তু এখন আপনি কি চাইছেন? এবার গল্পটা শেষ করো। এই নাও টাকা, আর ভুলে যাও যে আমাদের কখনো দেখা হয়েছিল। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। যদি কেউ জানতে পারে যে এই কাজটা আমি তোমাকে দিয়ে করিয়েছি, তাহলে নিজের মুখ খোলার জন্য বেঁচে থাকবে না তুমি, বুঝেছো? আমার শুধু টাকার দরকার ছিল, যেটা আমি পেয়ে গেছি। এবার আপনি ধরে নিন যে আমার মুখে তালা পড়ে গেল। তালা তো জেলের গলাতেও লাগাতে হবে, কিন্তু সেটা তোমাদের দুজনকে জেলে ঢোকানোর পরে। সিআইডি? হ্যাঁ, সিআইডি। সুভাষবাবু, আপনি টাকা দিয়ে ওর মুখটা তো বন্ধ করে দিলেন, কিন্তু আফসোস, তবু আমাদের ওকে মুখ খোলাতে হবে। এবার আপনি কি নিজে মুখ খুলবেন, নাকি আমাদেরই ওর মুখের তালাটা ভাঙতে হবে? পালিয়েছে। না স্যার। কিসের জন্য সুভাষ তোমাকে টাকা দিচ্ছিল? স্যার, আমার নাম বিদ্যুৎ, আর আমি থার্ড আই ডিটেকটিভ এজেন্সির মালিক। থার্ড আই ডিটেকটিভ এজেন্সির মালিক? ইয়েস স্যার। তো আমাদের দেখে পালালে কেন? স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি যে সিআইডির লোকেরা কিভাবে জিজ্ঞাসাবাদ করে থাকে। কিন্তু তোমার ডলির সাথে কি সম্পর্ক? স্যার, ওকে আমি হায়ার করেছিলাম। আমার সন্দেহ ছিল যে আমার অফিসের কোনো স্টাফ আমার টেন্ডারের কনফিডেন্সিয়াল ফাইল আমার কোনো শত্রুকে বিক্রি করছে। সেজন্য বেশ কিছু মাস ধরে আমার অনেক টেন্ডার হাত থেকে বেরিয়ে গেছে। প্রতিবার অল্প কিছু টাকার তফাৎ হতো। আমাদের আগে বলবেন তো যে আপনি ডিটেকটিভ। খোঁজ করে কি জানতে পারলেন? ডলির উপর ওনার সন্দেহ ছিল, তাই আমি ওর উপর নজরদারি চালাচ্ছিলাম, কিন্তু আমি ওর আচরণে সেরকম কিছু পাইনি। তো এই 5 লাখ টাকা যেটা ডলির কাছে প্রত্যেক মাসে আসতো, সেটা কি? সেটাই তো স্যার। স্যার, যখন আপনি অফিসে 5 লাখ টাকার কথা বললেন, আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে ডলি আমার শত্রুদের আমার ফাইল বিক্রি করছিল। তারপরে আমি ওকে এখানে ডাকলাম, ওকে টাকা দিলাম আর বললাম যে ও যেন সব ভুলে যায়। আপনারা যদি ওর কাছে পৌঁছে যেতেন তো আপনারা জানতে পেরে যেতেন যে ও ডলির ওপর আমার কথাতেই নজর রাখছিল, আর কোনো না কোনোভাবে আপনাদের মনে হতো যে ডলিকে আমিই মেরেছি। এটা তো পরিষ্কার বোঝা গেল যে ডলিকে প্রত্যেক মাসে ওই 5 লাখ টাকা এই সুভাষের কোনো কম্পিটিটর দিচ্ছিল। কিন্তু মন্টি ডলিকে কেন মারলো এটা বুঝতে পারছি না। এই ডলি আর মন্টির মধ্যে কোনো সম্পর্ক ছিল, নাকি মন্টি ডলিকে মারার জন্য কন্ট্রাক্ট নেয়নি? তো স্যার, এবারে এই মন্টিকে খুঁজবো কি করে? সিনিয়র ইন্সপেক্টর বর্ধন, এখন শুধুমাত্র উনি মন্টির ব্যাপারে কিছু বলতে পারবেন। স্যার, ইন্সপেক্টর বর্ধন রিপোর্টিং। বর্ধন, গুড। এই ইন্সপেক্টর সচিন। হ্যালো। শ্রেয়া। হাই। পঙ্কজ। হাই। স্যার, বাকি অফিসারেরা, দয়া স্যার, অভিজিৎ স্যার আর ফ্রেডিকে দেখতে পাচ্ছি না। বাইরে গেছে আরেকটা অন্য কেসের তদন্ত করতে। যাক, ভালো লাগলো, তুমি ওদেরকে চেনো। স্যার, আপনাদেরকে কে চেনে না বলুন? যখন আমি পুলিশের ট্রেনিং এ ছিলাম তখন সিআইডি টিমের উদাহরণ দেওয়া হতো আমাদের। বর্ধন, এবার কিন্তু শুধু মন্টি চুরি করেনি, খুনও করেছে। ক্ষমা করবেন স্যার, তবে আমার মনে হয় না মন্টি কাউকে খুন করতে পারে। কেন? স্যার, গত 2 বছর ধরে আমি মন্টির কেসগুলো নিয়ে তদন্ত করছি। 100রও বেশি চুরি করেছে ও, কিন্তু একটাও খুন করেনি। এবারে করেছে। ও ডলির বসের বাড়িতে চুরি করেছে, ডলির সাহায্য নিয়ে, আর কাজ শেষ হওয়ার পরে ডলিকেই মেরে দিয়েছে। স্যার, মন্টি কিন্তু একাই চুরি করে, কারোর সাহায্য ছাড়াই। চুরি করাটা ওর পেশা নয়, প্যাশন, একটা প্যাশন। ও যখনই চুরি করে পুরোটা প্ল্যান করে নিয়ে করে, আর তখনই করে যখন বাড়িতে কেউ থাকে না। তার মানে যেখানে ও চুরি করে সেখানকার এলাকাটা আগে দেখে নেয়, ওখানকার আশেপাশে যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসাবাদও করে, আর তখন হয়তো ওকে কেউ দেখেও থাকতে পারে। স্যার, আপনি দেখার কথা বলছেন? এখনো পর্যন্ত ওর আসল নামটাই কেউ জানে না। এই মন্টি নামটা তো আমরা
ওর অপরাধের ফাইল খোলার জন্য রেখেছি। হ্যাঁ, তবে যেখানেই ও চুরি করে একটা স্মাইলি বল সেখানে রেখে যায়। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ওর বড় ফ্যান হয়ে গেছো। না স্যার। বাদ দাও, ওর নিশ্চয়ই তো কোনো উইক পয়েন্ট আছে, মানে দুর্বলতা। স্যার, একটা দুর্বলতা আছে। কি বলো? দামি আর দুষ্প্রাপ্য হিরে। আচ্ছা, দুষ্প্রাপ্য আর দামি হিরে। স্যার, হ্যাঁ সচিন, স্যার মেন এন্ট্রান্স ছাড়া আরও 3টে এন্ট্রান্স ছিল, যেগুলো সিল করিয়ে দিয়েছি। এখন এক্সিবিশনে আসার জন্য একটাই রাস্তা আছে, আর সেখানেও কড়া পাহারা আছে। অ্যারেঞ্জমেন্ট তো ঠিকই আছে সচিন, কিন্তু এই মন্টিকে আন্ডার এস্টিমেট করার মতো ভুল আমরা করতে পারি না। ছদ্মবেশ ধরতে ওস্তাদ এই লোকটা। স্যার, বসো। সবকিছু ঠিক আছে? হ্যাঁ স্যার। সব ক্যামেরাগুলো ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? না স্যার। মেন গেটের ফুটেজ দেখাও। এক এক করে সব কটা ক্যামেরার ফুটেজ চেক করতে থাকবে। মন্টি কিন্তু খুবই চালাক, ক্যামেরাগুলোতে গন্ডগোল করে দিতে পারে, বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার, সিসিটিভি কন্ট্রোল রুমের চেকিং আমরা করে নিয়েছি। ঠিক আছে, তুমি আর নিখিল সামনের মেন এন্ট্রান্সে নজর রাখো। আমি এখানে নেকলেসের কাছেই আছি। ওকে। এই, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। হঠাৎ লাইট চলে গেল কেন? এটা কি করে হতে পারে স্যার? কারেন্টের তো 3টে ব্যাকআপ ছিল আমাদের। কেউ নড়বে না এখান থেকে। হার কোথায় গেল? সচিন, মেন গেট বন্ধ করো। এখান থেকে যেন কেউ না বাইরে যায়। আপনারা সবাই এদিকে চলে আসুন প্লিজ, একটু কোঅপারেট করুন। এদিকে আসুন, এদিকে আসুন। শ্রেয়া, নিখিল, সবাইকে সার্চ করো। এই মন্টি এই রুমের মধ্যেই কোথাও আছে। স্যার, পাওয়ার ফেলিওরের কারণে সিসিটিভি রেকর্ডিংও হয়নি হয়তো। কোনো ব্যাপার নয়, এই এক্সিবিশন থেকে বাইরে বেরোনোর সব রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। এদের মধ্যেই কেউ একজন মন্টি। আমি হাওয়ার মতো আপনার পাশে পাশেই আছি। আপনি অনুভব করতে পারবেন আমায়, কিন্তু স্পর্শ করতে পারবেন না, ধরতেও পারবেন না আমায়। আমি বুদ্ধিমান এবং ধূর্ত, চোর আমি, কিন্তু খুনি নই। সুভাষের সিন্দুক আমিই খালি করেছি, কিন্তু ওই মেয়েটাকে কোনোভাবেই আমি খুন করিনি। স্যার, হলে যতজন লোক আছে সবার তল্লাশি করেছি, নেকলেস কারোর কাছে পাইনি। স্যার, আমিও হারটা পেলাম না। এই মন্টি 30 সেকেন্ডের মধ্যে হারটা চুরি করা, এই চিঠিটা রাখা, আর এই রুম থেকে বেরিয়ে যাওয়া কি করে সম্ভব একজন মানুষের পক্ষে? এবার কি করবো স্যার? মন্টির পথেই ভাবো। নেকলেস চুরি যখন করেছে কোথাও না কোথাও বেচবে তো নিশ্চয়ই। শহরে এমন যত জহুরি আছে যারা চুরির জিনিস কেনাকাটা করে, সব জায়গায় রেড করো। একবার যদি এই মন্টিকে হাতে পাই আমি, তাহলে 30 সেকেন্ড নয়, সারা জীবন ওকে অন্ধকারের মধ্যে রেখে দেব।
আসুন সাহেব আসুন, কি দেখাবো? আরে ভাই, আমার একদম আসল হিরে চাই। হ্যাঁ, ইনি হলেন আমার বর্দা। বর্দা আর বৌদির আজ বিবাহ বার্ষিকী, তাই বর্দা বৌদিকে খুব ভালো একটা উপহার দিতে চান। কি বললাম, মাথায় ঢুকলো তো? আমি সব কিছু বুঝে গেছি। আসুন, আপনারা দাঁড়ান, আমি নিয়ে আসছি। আরে কি মজা করছেন আপনি? হ্যাঁ, আপনার এই বাসি খাবার আমার খাওয়ার দরকার নেই। সাহেব, কৌটো দেখে ভুলবেন না, এটা ভেতরের ব্যাপার, পুলিশের চোখ থেকে বাঁচিয়ে রাখতে হয়। পুলিশের চোখ থেকে বাঁচিয়ে? আরে ওসব কথা ছাড়ুন, এই যে দেখুন, এই যে দেখুন, 200 বছরের পুরনো মারবারের রাজ পরিবারের। আবার এটা জিজ্ঞেস করবেন না যেন কোথায় পেলাম। কড়া সিকিউরিটির ব্যবস্থা ছিল, তারপরেও চোখের সামনে দিও হাতটাকে নিয়ে গেল কি করে? স্যার, আমরা তো আসা যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিলাম, এমনকি প্রত্যেকটা গেস্টকে ভালো করে চেক করা হয়েছিল, কিন্তু কিছুই পাইনি স্যার। তাহলে ওই হাতটা গেল কি করে? কোথায় গেল হাতটা? ওটা কি এমনি এমনি চলে গেছে? সব চেকিং নাকি করেছে? কোনো না কোনো চালাকি নিশ্চয়ই করেছে ওই মন্টি, কোনো না কোনো চালাকি করেছে। সব ফাইল বের করো, আবার বের করো, কিছু না কিছু নিশ্চয়ই মিস হয়েছে, কিছু না কিছু নজর এড়িয়ে গেছে। এর থেকে একটু ভালো জিনিস নেই আর একটু দামি? এটা তো এক্ষুনি তো আমার কাছে নেই, কিন্তু নতুন মাল এলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। পরের কথা পরে হবে, চলো ঠিক আছে। ওই গয়নাগুলোর মধ্যে আমাদের পারিবারিক হীরের হার আছে, যার মধ্যে বেগুনি রঙের হিরে আছে। এই হারটাও মন্টি চুরি করেছিল। না স্যার, হতেই পারে না, আমি তো এটা আগে কখনোই দেখিনি। বর্ধন, এই হারটা সুভাষের সিন্ধুক থেকে চুরি হয়েছিল, আর যেহেতু ডলির লাশটা সিন্ধুকের মধ্যে পাওয়া গিয়েছিল, তাই কেসটা সোজা সিআইডির কাছে এসেছিল, তোমার ডিপার্টমেন্টে চাইনি। মন্টি বেঁচেছে এই হারটা। চলো। চলে এলাম। কি হলো, মত পাল্টে গেল নাকি? হাতটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। এবার এইটা বলো যে মন্টি কোথায়? মন্টি? কে মন্টি? আপনারা কারা? ওয়াচম্যান? ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। সিআইডি? এবার ডাক্তার ওয়াচম্যানকে। সিনিয়র ইন্সপেক্টর বর্ধন, ক্রাইম ইউনিট। যা বলবে ভেবে চিনতে বলবে, না হলে কিন্তু তোমার একটা ভুল সারা জীবনের জন্য আফসোস হয়ে দাঁড়াবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। ওই হার মন্টি আমাকে বিক্রি করেছিল। মন্টির নাম্বার আছে তোর কাছে? না স্যার, ওর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আমরা আমাদের এক অফিসারকে তোমার দোকানে রেখে যাচ্ছি। যদি আবার মন্টি এখানে আসে না, তাহলে আমাদের সঙ্গেই যাবে। ক্রাইম রিপোর্টের ওপরে বর্ধনের টিপসই, এখানে তো সিগনেচার দেখছি, তাহলে টিপসই কেন? এই ফাইলগুলোতে তো ওনার টিপসই আছে। স্যার, এই ফাইলে সিগনেচার আছে। কোনো ফাইলে টিপসই, কোনো ফাইলে সিগনেচার, রহস্যটা কি? এই হিসেবটা কিছুতেই মেলাতে পারছি না। শ্রেয়া, বর্ধনকে ফোন করো তো। স্যার, ওনার ফোন তো বন্ধ বলছে। তাহলে হেডকোয়ার্টার্সে ফোন করো আর ওদের জিজ্ঞাসা করো বর্ধনের টিপসই, বর্ধনের সিগনেচার আসলে ব্যাপারটা কি। হ্যালো, হ্যাঁ, আমি ইন্সপেক্টর শ্রেয়া বলছি সিআইডি থেকে।
আমি ইন্সপেক্টর বর্ধনের সঙ্গে কথা বলতে চাইছি। উনি আছেন এখন অফিসে? আচ্ছা, একটা কথা বলুন, উনি ওনার কেস ফাইলগুলোতে সিগনেচার করেন নাকি টিপসই দেন? ওকে, থ্যাংক ইউ। কি বললো? স্যার, হেডকোয়ার্টার্সের অফিসার বললেন যে ইন্সপেক্টর বর্ধন 3 দিন থেকে ডিউটিতেই আসেননি। 3 দিন ধরে ডিউটিতেই আসেনি? স্যার, এটাও বললেন যে ওনার ফোনটা বন্ধ পাচ্ছেন। আরে স্যার, গত 2 দিন ধরে তো উনি আমাদের সাথে কাজ করছেন, তাই কি উনি হেডকোয়ার্টারে রিপোর্ট করেননি? এমনটা হয় না, যে কোনো অবস্থাতে আমাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতেই হয়। আচ্ছা, সিগনেচারের ব্যাপারে যে বললে ওরা কি বললো? অফিসার বললেন যে ওনার নাকি 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওনার ডান হাতটায় ফ্র্যাকচার হয়ে গেছিল। তারপর থেকে উনি কেস ফাইলগুলোতে টিপসই দেন। কিন্তু স্যার, আমরা সবাই তো ইন্সপেক্টর বর্ধনকে সব জায়গায় ওনার ডান হাত ব্যবহার করতেই দেখেছি। ছ মাস আগে ডান হাতটা ফ্র্যাকচার হয়েছে, আর তা সত্ত্বেও ও ডান হাতটাই ব্যবহার করে যাচ্ছে। তাহলে কে এই বর্ধন? ও কি আমাদেরই বর্ধন নাকি ছদ্মবেশী বর্ধন? হ্যাঁ স্যার। কি ইন্সপেক্টর বর্ধন? স্যার, একটু আগেই তো আমার সঙ্গে ছিল, বেরিয়ে গেছে। ও নো। ওঠ ওঠ। কি করছেন? আমার সময় একদম নষ্ট করবি না। একটা প্রশ্ন করব আর একদম এক কথায় তার জবাব চাই, আর সেটাও সত্যিটা। ওই যে লোকটা আমার সঙ্গে এসেছিল এখানে, কে ছিল ও? হ্যাঁ বল। ওই মন্টি ছিল। বর্ধনী মন্টি ছিল? বলিস না কেন আমায় তখন? আমি মন্টিকে আপনার সাথে দেখে ভয় পেয়ে গেছিলাম। কি বলতাম, ও তো আপনার সামনে আমায় চুপ থাকার হুমকি দিয়েছিল। এ তো যা বলবে ভেবে চিনতে বলবে। মন্টি 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 গত 2 দিন ধরে ও আমাদের ঠকাচ্ছিল। ও আমাদের সঙ্গে বসে খাবার খেয়েছিল আর আমাদের সাথে কথা বলেছিল, আর এমনকি ও আমাদের সাথে তদন্ত করতে ও এখানে এসেছিল। আর তারপরেও আমরা জানতে পারিনি যে ও ইন্সপেক্টর বর্ধন নয়, ও মন্টি। হ্যাঁ স্যার, ওকে চিনতে গিয়ে আমাদের খুব বড় ভুল হয়ে কেন গেছে। সচিন, কেন কেন এই ভুলটা আমাদের হবে? কিভাবে এই ভুলটা হলো? কিভাবে ওকে আমরা আমাদের সবাইকে বোকা বানাতে দিলাম? কিভাবে কারো কোনো ওর প্রতি সন্দেহ হলো না? স্যার, ও কখনো ওকে সন্দেহ করার সুযোগই দেয়নি। ইন্সপেক্টর বর্ধন আমাদের বাংলো রোডে ডেকেছিল স্যার দেখা করতে, আর ওখানে পৌঁছে এই মন্টিকে পাই। ও তখন সবজিওয়ালার ছদ্মবেশে ছিল। সরি স্যার, আমি ওকে তখন চিনতে পারিনি। না দয়া, ভুলটা তোমার একার নয়, ভুলটা আমাদের সকলের ভুল। কিছুতেই বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না এই মন্টি জানতে পারলো কি করে যে আমি ইন্সপেক্টর বর্ধনকে বলেছি যে তুমি আমাদের সাথে এই কেসটার তদন্ত করতে সাহায্য করো। কিভাবে জানতে পারলো? কিভাবে? ওই সময় তো আমরা ছাড়া আর কেউই ছিল না এই বিউরোতে। কিভাবে? মাই গড! মাই গড! এবার ধরবোটা কি করে একে? হ্যাঁ স্যার, চোরেদের রাজা মনে হচ্ছে এই মন্টিকে। প্রত্যেক পদক্ষেপেই এর বড়সড় প্ল্যান থাকে। স্যার, খুব বুদ্ধি আর খুব চালাকির সাথে কাজ করে এই মন্টি। হতে পারে স্যার, এখন ও কোথাও বসে আমাদের উপরে হাসছে। হ্যাঁ,
আমাদের তো জলে ডুবে মরা উচিত এই লজ্জার জন্য। লজ্জার ব্যাপার তো বটেই। যদি এই খবরটা খবরের কাগজে বেরোয়, সিআইডির তো নাক কাটা যাবে। আমি তো ওদের সামনেই দাঁড়িয়েছিলাম, তারপরেও সিআইডি আমায় চিনতেই পারেনি। স্যার, পরের বার যখন একে আমরা সামনে পাবো তখন তো আমরা একে ধরতেই পারবো না। কেন ধরতে পারবো না? স্যার, ও তো রূপ বদলাতে একদম এক্সপার্ট। খুব চালাকো। স্যার, সারা দেশের পুলিশ একে এখনো ধরতে পারেনি স্যার। কিন্তু কিছু তো করতেই হবে, ধরতে তো হবেই। কিছু তো করতেই হবে। এটা রেঞ্জ। যাও। স্যার, এই লোকটা এত চালাক, ধরবো কি করে একে? সেটাই তো, কোনো সূত্র তো নেই আমাদের কাছে। কি করব, কিভাবে ধরবো ওকে? স্যার, এই ট্র্যাকার অনুযায়ী মন্ত্রী খুব কাছেই আছে আমাদের। হ্যাঁ, 1 মিনিট। এই মন্টি 500 মিটার রেডিয়াসের মধ্যে আছে। স্যার, আমরা মন্টির খুব কাছে চলে এসেছি। হ্যাঁ, খুব হাসি পাচ্ছে না? এই নাম, তোর খুব শখ না নিজের নাম পেপারে ছাপানোর? এই সিপি স্যার বিউরোতে তোর জন্য অপেক্ষা করছেন। মিডিয়াকেও ওখানে ডাকছি। স্যার, আমি ডলিকে খুন করিনি। আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমি ডলিকে মারিনি। সেই জন্য আমি ইন্সপেক্টর বর্ধন সেজে এসেছিলাম। আমার ডলির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমি তো ডলিকে দেখিওনি। মিথ্যে! তুমি আর ডলি ওই রাতে বাংলোতে গিয়েছিলে। হ্যাঁ স্যার, আমি ওই বাংলোতে গেছিলাম, কিন্তু শুধু চুরি করতে। ডলি ওখানে কি করছিল আমি কিছু জানি না। স্যার, আমি চোর, খুনি নই। আমি 100টা চুরি করেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে খুন করিনি। আমি খুনি নই, আমি নির্দোষ স্যার, নির্দোষ। যদি তুমি ডলিকে খুন না করে থাকো, তাহলে কে কাজটা করেছে? হ্যাঁ, কে? বলো, কি ঘটেছিল সেই রাতে ওই বাংলোতে? সেই রাতে আমি সুভাষের বাড়িতে ওর সিন্ধুকে রাখা গয়না চুরি করতে গিয়েছিলাম। আমি জানতাম যে সুভাষ ওর বউয়ের সঙ্গে দুবাই গেছে। স্যার, যেই আমি কারোর আসার শব্দ পাই, আমি জানলা দিয়ে পালিয়ে গেছিলাম। কিন্তু পালানোর আগে তোর হাতে এতটাই সময় ছিল যে তুই মাইক্রোফোনওয়ালা বলটা সিন্ধুকে রেখে পালাতে পারিস। স্যার, স্মাইলি বলের ভিতরে আমি আগে থেকেই মাইক্রোফোন ফিট করে রাখতাম, আর যেখানে যেখানে আমি চুরি করতাম সেখানেই বল রেখে আসতাম। কিন্তু কেন? যখন সেই সব লোকেরা জানতে পারতো যে ওদের মূল্যবান গয়না আর হিরে চুরি হয়ে গেছে, তখন ওদের কান্নার আওয়াজ, ওদের দুঃখে হাহুতাশ করার আওয়াজ আমার শুনতে খুব ভালো লাগতো। বেশ অদ্ভুত শখ তো এর। মানে চুরি করার পরে তুমি এসে রিসিভারের সামনে বসে পড়তে লোকেদের কান্না শোনার জন্য? হ্যাঁ না স্যার, আমার রিসিভারের কাছে একটা রেকর্ডিং মেশিন রাখা আছে। যখনই আমি সুযোগ পাই আমি সেই রেকর্ডিংগুলো শুনি। কিন্তু এবারে যখন আমি রেকর্ডিং শুনলাম, আমি জানতে পারলাম যে একটা মেয়ে খুন হয়ে গেছে, আর সিআইডি অফিসারেরা আমাকে সন্দেহ করছে যে আমি ওই মেয়েটাকে খুন করেছি। তখন আমি ভয় পেয়ে গেলাম। তাই আমি ভাবলাম ইন্সপেক্টর বর্ধন সেজে আপনাদের টিমে ঢুকে যাব, আর আপনাদেরকে এটা বিশ্বাস করাবো
যে ডলির খুন মন্টি করতেই পারে না। সেটা তো আমরা জেনেই নেব মন্টি বাবু, যে ডলিকে কে খুন করেছে, বুঝেছো? এবার এটা বলো, ওই এক্সিবিশনে এত কড়া পাহারা থাকা সত্ত্বেও তুমি ওই গয়না কিভাবে চুরি করলে? যখন আমি ওই এক্সিবিশনের কন্ট্রোল রুমে গিয়েছিলাম সবকিছু চেকিং করতে, স্যার বসো। তখন আমি ওখানে একটা ছোট সবকিছু ঠিক আছে? ছিলাম এক এক করে সব কটা ক্যামেরার ফুটেজ চেক করতে থাকবে। ইয়েস স্যার। মন্টি কিন্তু খুবই চালাক, ক্যামেরাগুলোতে গন্ডগোল করে দিতে পারে, বুঝেছো? ওই ডিভাইসের কারণেই 30 সেকেন্ডের জন্য পাওয়ার চলে গিয়েছিল। আপনারা সবার তল্লাশি নিয়েছিলেন, কিন্তু আমাকে ইন্সপেক্টর বর্ধন ভেবে আমার তল্লাশি নেননি। ইন্সপেক্টর বর্ধন কোথায়? আমার বাড়িতে আছে স্যার, ভালো আছে। আমি কখনোই কাউকে আঘাত দিতে চাইনি, শুধু আপনাদেরকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলাম যে আমি ডলিকে খুন করিনি। আচ্ছা, তোমার ওই সিন্ধুকে মাইক্রোফোন রেখে যাওয়া পর্যন্ত ডলি ওই ঘরে আসেনি, রাইট? না। তাহলে তো স্যার রেকর্ডিং মেশিনটাতে ডলি আর খুনির আওয়াজ নিশ্চয়ই রেকর্ডিং হয়েছে। ওই রেকর্ডিং আমরা শুনতে চাই। তুমি এখানে কি করছো? তোমাকে তো বলেছিলাম যে কাল দেখা করব। কালকের কথা কে জানে ডলি, হয়তো তুমি কালকে সকালটাই দেখতে পেলে না। দেখো দেখো, আমার কাছে আসবে না, নয়তো। না হলে কি হবে? আজ তুমি যা হয়েছো আমার কারণে হয়েছো। আমার খেয়ে আমার পড়ে তুমি আমাকেই ব্ল্যাকমেল করছো। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। না স্যার, 1 মিনিট, একটু রিমাইন্ড করো, তারপরে আবার চালাও। আজ তুমি যা হয়েছো আমার কারণে হয়েছো। আমার খেয়ে আমার পড়ে তুমি আমাকেই ব্ল্যাকমেল করছো। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। না শুনেছো? হ্যাঁ স্যার, যখন আশেপাশে মাইক্রোফোন অথবা স্পিকার থাকে তখন ফোন আসার সময় ঠিক এরকমই আওয়াজ হয়। এক্স্যাক্টলি, তাই না? হ্যাঁ স্যার। স্যার হতে পারে সুভাষ ওই সময় ডলিকে ফোন করেছিল। কিন্তু স্যার ডলি তো নিজের মোবাইল বাড়িতে ফেলে গেছিল। যদি ডলি তার বাড়িতে মোবাইলটা ফেলে এসেছিল, তাহলে ওখানে যে ফোনটা বেজেছিল সেটা ওই অপরিচিত ব্যক্তির ফোন হতে পারে, মানে খুনির ফোন। সে একটা কাজ করো, সমস্ত মোবাইল কোম্পানিতে ফোন করে দেখো আর খোঁজ নাও ওই রাতে 1:30 থেকে 2টোর মধ্যে সুভাষের বাড়িতে কোন নাম্বার থেকে ফোন এসেছিল। যদি সেটা জানা যায় তাহলে এটাও জানা যাবে যে ওই অপরিচিত ওই খুনিটার নাম্বার আর ওই লোকটা আসলে কে সেটাও। হ্যাঁ হ্যাঁ, আপনার বিজনেসকে সফল করার জন্য আপনি যা ডিসিশন নিয়েছেন একদম ঠিক নিয়েছেন। এখন আপনার যা কন্ট্যাক্ট চাই সেগুলো পেতে আমি আপনাকে সাহায্য করব। সিআইডির হাত থেকে বাঁচার জন্য তোমাকে কে সাহায্য করবে? সিআইডি? আপনারা এখানে? অপরাধী যেখানে সিআইডিও সেখানে। তোমার কি মনে হয়েছিল যে ডলিকে মার্ডার করার পর তুমি সিআইডির চোখের ধুলো দিয়ে এত সহজেই পার পেয়ে যাবে? হ্যাঁ, মার্ডার? ডলিকে? আমি ডলিকে কেন খুন করতে যাব? স্যার আমি নির্দোষ স্যার। আচ্ছা, আমরা তোমার ফোন রেকর্ড চেক করেছি বিদ্যুৎ। যেই দিন ডলির খুন হয়েছে তুমিও সেখানে হাজির ছিলে, মিস্টার সুভাষের বাংলোতে। ডলির সাথে তোমার যা যা কথা হয়েছিল তার রেকর্ডিং আছে আমাদের সঙ্গে। চাইলে ফরেনসিক টেস্টও করাতে পারো। ব্যুরোতে যাওয়া যাক। ডলিকে তুমি কেন মেরেছো? স্যার ডলি আমার হয়ে কাজ করতো। কিন্তু ও তো সুভাষের সেক্রেটারি ছিল, তাই না? স্যার আমি ওকে সুভাষের ওখানে সেক্রেটারি কাজ পাইয়ে দিয়েছিলাম। আসলে ও আমার খোঁচর ছিল। স্যার আমার ডিটেকটিভ এজেন্সিতে আমরা এজেন্টদের বড় বড় কোম্পানিতে কাজ পাইয়ে দিই, যাতে ওরা সেখানকার মালিকদের ভিতরে খবর আমাকে দিতে পারে। কিন্তু তুমি ওই খবরের সাহায্যে ওখানকার মালিকদের ব্ল্যাকমেল করে ওদের কাছ থেকে টাকা তুলতে, তাই না? কিন্তু সুভাষ তো তোমাকে ওই কোম্পানির ইনফরমারকে খুঁজে বার করার কাজ দিয়েছিল, তাই না? ডলি সেই ইনফরমার ছিল।
আমি চাইনি যে সুভাষ এই সব ব্যাপারে জানতে পারুক, তার ফলে আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি ওকে বলেছিলাম যে ডলি সহজ সরল। যদি ডলি তোমার জন্যই কাজ করতো তাহলে ওকে খুন করে নিজের পায়ে কুড়াল কেন মারলে তুমি? স্যার, ডলি একেবারে পাল্টে গিয়েছিল, লোভী হয়ে গিয়েছিল। ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আমাকে হুমকি দিত যদি ওকে বেশি টাকা না দিই তাহলে সিআইডির সামনে আমার মুখোশ খুলে দেবে। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি স্যার, কিন্তু ও তোমার কথা মানেনি বলে তুমি ওকে মেরে দিয়েছো। হ্যাঁ স্যার। ওকে সিন্ধুকে বন্ধ করে দিয়েছো, তাই বেচারি দম বন্ধ হয়ে মারা গেছে। তোমাদের মতো লোকেদের তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.